ওং গং গণপতায় নমঃ, জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণ পরিবারের সকল দর্শককে অনেক অনেক স্বাগত জানিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের নতুন একটি পর্ব। দেখুন, দুর্গাপূজা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রার্থনা রাখবো যে মায়ের কাছে যে সকলে মায়ের আগমনের সঙ্গে সঙ্গে সকলের জীবনের অন্ধকার যেন কেটে যায় এবং সম্পূর্ণ আলোকপাত যেন তার মধ্যে ঘটে এবং জীবনে এগিয়ে যাওয়ার প্রারম্ভ যেন শুরু হয়ে যায় এবং আমাদের পারিপার্শ্বিকের যে চারপাশের যে প্রতিকূলতা, সেই প্রতিকূলতাকে আমরা বিজয়ী হয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি, সেই প্রার্থনাই কিন্তু সকলের জন্য থাকলো। দেখুন, প্রতি বছরের মতো এবছরেও ঠিক নবরাত্রির কিছু বিষয়, কিছু উপাচার নিয়ে আপনাদের কাছে আবারও আজকে উপস্থাপন করব। কারণ এই যে 9টা দিন, এই 9টা দিন খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এই 9টা দিনের মতো এত পাওয়ারফুল ডে টানা 9 দিন এরকম কিন্তু পাওয়া যায় না। কারণ এই দিনগুলোর এতটাই গুরুত্ব বা এতটাই পাওয়ার, যা কিন্তু আপনাকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দিতে পারে। অর্থাৎ এই 9টা দিন যদি আমরা সঠিকভাবে সঠিক উপাচার বা সঠিক আমাদের যে ক্রিয়া সেগুলোকে যদি সঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু বাকি যে 356 দিন, সেই 356 দিন কিন্তু সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে পারে এবং আমাদের জীবন কিন্তু প্রাণবন্ত হয়ে আমরা কিন্তু সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি। দেখুন, শাস্ত্রকে কখনো তৈরি করা যায় না বা বানানোও যায় না। শাস্ত্র ধারা তার শাস্ত্রের মতোই চলে। শাস্ত্রকে সঠিকভাবে নির্ধারণ করে আমাদের জীবন পথে এগিয়ে চলতে হয় এবং সেই কারণের জন্যই শাস্ত্রকে কখনো নিজের মতো করে গড়ে পিঠে নেওয়া যায় না। শাস্ত্র তার শাস্ত্র পথেতেই চলবে এবং তার সঠিক নিয়মেই চলবে। কিন্তু কিছু কিছু সর্বকার্যসিদ্ধ টোটকার মাধ্যমেও ঠিক একই রকম ভাবে সর্বকার্যসিদ্ধ টোটকার মাধ্যমেও কিন্তু মানুষের সমস্যার সমাধান করা যায় না। কিছু বলা যেতে পারে তাদের কাছে কিছুটা পরিমাণ পরিমেয়তা দিতে পারা যেতে পারে, কিন্তু সেই পরিমাণ পরিমেয়তা পাওয়া যায় না, বরং প্রতারণাই বেশি পাওয়া যায়। দেখুন, জীবনে একটা চলার পথে যে কোনো কিছু ক্ষেত্রে তার প্রতিটা ক্ষেত্রের কিছু প্রারম্ভিকতা থাকে এবং তার কিছু পর্যায়ক্রমিকতা থাকে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে এগিয়ে চলতে হয়। তাই কেউ কেউ 3-4 বলার পরিবর্তে 300-400 বলে ফেলে। অর্থাৎ শূন্যের যে কতটা পরিমাপ যখন সংখ্যার পিছনে বসে, যেটাকে বোধহয় তার অনুধাবনে বোধহয় বুঝতে পারে না। সেই কারণে বোধহয় শূন্যের গুরুত্বটাও তার ঠিক বোধহয় জানা নেই। সেই কারণে শূন্যের সংখ্যা ক্রমাগত বেড়েই চলে। অর্থাৎ বলতে পারেন যে যতটা পরিমাণ আমাদের দর্শককে বোকা ভাবে বা মানুষকে বোকা ভাবে বা বোকা বানিয়ে রাখার চেষ্টা করে, মানুষ বোধহয় অতটা বোকা নয়। তার কারণ শাস্ত্রের নামে বোকা বানিয়ে বোধহয় রাখার সময় বোধহয় আস্তে আস্তে বোধহয় কমে যাচ্ছে। দেখুন, আমাদের আজকের যে বিষয়, সে বিষয় কি? নবরাত্রি। মহালয়ের অমাবস্যা তিথির সমাপনের সঙ্গে সঙ্গে নবরাত্রি তিথি অর্থাৎ প্রতিপদে কিন্তু নবরাত্রি তিথির তার পরিমেয়তা শুরু হয়ে গেল এবং এই প্রতিপদেই আমাদেরকে ঘট স্থাপন করতে হয়। নবরাত্রি ঘট স্থাপনের মাধ্যমে আমাদের নবরাত্রি যাত্রা শুরু হয়। এবার এই নবরাত্রি যে আমরা যে ঘট স্থাপন করব, তার কিছু ক্রিয়া কৌশল আমি আপনাদের আজকে বলবো। প্রতি বছরের মতোই যে আমরা কিভাবে পালন করব, ঠিক একই রকম পদ্ধতিতে আমাদেরকে এই নবরাত্রিকে আমাদের জীবনে যাতে তার এফেক্টিভনেস তৈরি হয় এবং আমরা যাতে আরো সুখ ও সমৃদ্ধ হয়ে উঠতে পারি, মায়ের কাছে আমাদের বিশেষ প্রার্থনাকে যাতে পৌঁছতে পারি, সেই দিকেই আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তার কারণ এই 9টা দিন খুব পাওয়ারফুল ডে এবং এই 9টা দিনকে যদি সঠিকভাবে জীবনে ব্যবহার করা যায়, বাকি দিনগুলোকে কিন্তু আমরা সমৃদ্ধিতে ভরতে পারি এবং আমাদের মধ্যে যে প্রকল্পতা, যে দুর্বৃত্ততা রয়েছে, সেইটাকে দমন করে আমাদের মধ্যে সঠিক এনার্জিকে পাওয়ারফুল করে আমরা কিন্তু আমাদের সঠিক পর্যায়ক্রমিতাকে এগিয়ে যেতে পারি। দেখুন, এই যে প্রতিপদের দিন আপনারা ঘট স্থাপন করবেন। যখন ঘট স্থাপন করবেন, সেই ঘটে প্রথমে এক টুকরো মাটি নেবেন এবং সেই মাটিটাকে প্রক্ষালন করিয়া তাকে রাখবেন এবং সেটা রাখার পর তার উপরে একটা জলপূর্ণ ঘট স্থাপন করতে হবে। জলপূর্ণ ঘট দেবেন, বসাবেন এবং এই জলপূর্ণ ঘট বসানোর পর তার মধ্যে একটি ভর্তুকি, একটি কড়ি, অবশ্যই হলুদ কড়ি, একটা কাঁচা টাকার কয়েন, একটু সিদ্ধি, একটা সুপারি অর্পণ করবেন এবং তার মধ্যে একটা আম্রপল্লব দেবেন অর্থাৎ আমের পাতা দেবেন এবং তার উপরে যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী একটা ডাব অথবা একটা কলা অথবা একটা নারকেল তার মধ্যে দেবেন এবং তার উপরে একটা ছোট গামছা দেবেন। এই গেল আমাদের মোটামুটি ভাবে ঘট স্থাপন। এবার ঘট স্থাপন হয়ে যাওয়ার পরে ঠিক হাতকে এইভাবে রাখবেন, রেখে একটি মন্ত্র পাঠ করবেন। সর্বকার্য সর্বতীর্থ ভবৎ বাড়িং, সর্বতীর্থ ভবৎ বাড়িং, সর্বতীর্থ সমন্বিতম ইমং ঘটং
সমারুজ্জং তিষ্ঠদেব গণেশায়। এই মন্ত্র পাঠ করার সঙ্গে সঙ্গে এবং নিজের মনের মধ্যে মাকে আবাহন করে সেই যে ঘটের মধ্যে স্থাপন করবেন, এর ফলে তার মধ্যে ঘট স্থাপন হলো। এবং প্রথম দিন মাকে অবশ্যই দিতে হবে, কি প্রদান করতে হবে, মাথা ঘষা প্রদান করতে হবে। অর্থাৎ আপনার আমরা মাথা ঘষার জন্য যে সাবান শ্যাম্পু ব্যবহার করি তা মাকে অর্পণ করতে হবে, এবং তার সঙ্গে কিংবা দর্শকর্মার দোকানে মাথা ঘষা বললে পাওয়া যায়, তাই কিন্তু প্রথম দিনে আমাদের প্রতিপদের দিনে অর্পণ করতে হবে। এবং এই প্রতিপদের দিনে মা পূজিত হন শৈলপুত্রী রূপে, এবং এই দিনকে মাকে পূজিত করা হয় শৈলপুত্রী রূপে, যেহেতু হিমালয়ের পুত্রী, হিমালয়ের কন্যা, তাই বলে। এবং এই দিনের মন্ত্র আমাদেরকে কি পাঠ করতে হবে, রিং শিবায় নমঃ। আমরা আমাদের প্রথম কলারকে নিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে কার সম্বন্ধে জানবেন? আপনার নাম? জন্ম তারিখ? 8 সেপ্টেম্বর 2002। জন্ম সময়? 6:55 PM। জন্মস্থান? নবেন্দ্রবাবু কতদিন ধরে সৌভাগ্য দর্পণ দেখছেন? কতদিন ধরে দেখছেন? কেমন লাগছে? আচ্ছা নবেন্দ্রবাবু, এখানে যা পাওয়া যাচ্ছে, আপনার জন্ম তারিখ এখানে পাওয়া গেছে 8, এবং এই 8 তারিখে যাদের জন্ম এবং তার সঙ্গে 2 এর সমাহার 2002, এই 2 এর সমাহার 2 আর 8 আর 9 একটা কম্বিনেশন পাওয়া যাচ্ছে। এই 8 তারিখ যাদের জন্ম তাদের দেখতে পাওয়া যায় সবসময় জীবনে একটা অবস্টাকলস, কিন্তু লাইফে সবসময় একটা অবস্টাকলস থাকতে, যে চেষ্টাই করেন না কেন সে চেষ্টার সবসময় তার থেকে রেজাল্ট কিন্তু আসে না। একটা মানসিক ডিপ্রেশন, মানসিক চাপ সবসময় কিন্তু আপনাকে ভোগ করতে হয়। এবার আসবে জন্ম ছকে। এখানে লগ্ন চন্দ্র পাওয়া গেছে হস্তা নক্ষত্রে, এবং লগ্ন পাওয়া গেছে মীন রাশিতে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় জীবনে প্রথম পর্যায়টা একটু স্ট্রাগল থাকলেও পরবর্তী পর্যায়ে যত সময় এগোয় তত ধীরে ধীরে তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি হয়। এবং হস্তা নক্ষত্র যাদের জন্ম হয়, জন্ম নক্ষত্র যাদের হস্তা নক্ষত্র, লগ্নের নক্ষত্র এখানে উত্তর ভাদ্রপদ এবং জন্মের নক্ষত্র এখানে পাওয়া যাচ্ছে হস্তা নক্ষত্র। এই হস্তা মানে হচ্ছে যে কোনো কাজকে খুব ট্যাক্টফুলি ম্যানেজ করে নেওয়ার মতো মধ্যে একটা এম্পাওয়ারমেন্ট থাকে, এবং যে কোনো বিষয়ের প্রতি সবসময় একটা ন্যাক রয়েছে, এবং সে কোনো বিষয়কে যে কোনো অবস্থা থেকে সেখান থেকে বের করে আনতে পারে। যে কোনো সমস্যার মধ্যে পড়লেও সেই সমস্যাতে নিজে খুব একটা দূরীভূত বা বলতে পারে বিচলিত না হয়ে সেই জায়গা থেকে সঠিক সমাধানের চিন্তা ভাবনা করে। লগ্নের তৃতীয় স্থানে এখানে রাহু অবস্থান করছে, এবং লগ্নের দ্বাদশপতি এখানে চতুর্থ স্থানে অবস্থান করছে, এবং এখানে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় পঞ্চম স্থানে অবস্থান করছে, এবং রবি এখানে মঙ্গলযুক্ত হয়ে গিয়েছে, বুধ এবং এখানে চন্দ্রযুক্ত অবস্থায় রয়েছে, এবং এখানে রাশি হিসেবে পাওয়া যাচ্ছে কন্যা রাশি, এবং এখানে অষ্টমপতি এখানে সক্ষেত্রস্থ অবস্থায় বসে রয়েছে, এবং কেতু এখানে বসে রয়েছে নবম স্থানে, এবং সমস্ত গ্রহগুলি এখানে পাওয়া গেছে রাহু কেতুর অন্তর্ভুক্ত হয়ে। অর্থাৎ এখানে একটা কালসর্প যোগ এখানে কালসর্প দোষ একটা দেখতে পাওয়া যাচ্ছে। এই কালসর্প দোষ এবং সেটা যখন তৃতীয় ঘরে তৈরি হয়েছে, এবং তৃতীয় ঘরকে সন্নিবেশ করে তৃতীয় নবমের মধ্যে যখন তৈরি হয়েছে, তার মানে বলা যায় ভাগ্যের উন্নয়নের ক্ষেত্রে একটা সমস্যা, এবং পারিবারিক ক্ষেত্রে যতটা পরিমাণ হেল্প পাওয়া যায় সেই হেল্পের জায়গাটা একটু পরিমাণ কম। বিশেষ করে যতটা পরিমাণ নিজে প্ল্যানিং করে এক্সিকিউট করে এগোনোর চেষ্টা করেন সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু সবসময় পান না। মানসিকভাবে চঞ্চল, বর্তমান সময়ে মানসিকভাবে যথেষ্ট পরিমাণে চঞ্চল, এবং ব্যক্তিগত জীবনে একটা ওঠা পড়ার মধ্যে দিয়ে সবসময় যেতে হচ্ছে, এবং কেরিয়ার অনুযায়ী দেখতে গেলে কেরিয়ারের একটা বুস্ট আপ চাইছেন, কিন্তু সেই অনুযায়ী প্রপার প্ল্যানিং করে এগোনোর ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা। 2002 সালে জন্ম, মানে 22 বছর বয়স, কেরিয়ারের একদম আলটিমেট পয়েন্ট, কিন্তু যে অনুযায়ী প্ল্যানিং করছেন সেই অনুযায়ী এগোনোর ক্ষেত্রে একটা দিশা খুঁজে পাওয়ার ক্ষেত্রে অবশ্য একটা প্রবলেম তৈরি হচ্ছে। এবং এই জন্মছক অনুযায়ী কিন্তু সরকারি চাকরির যে জায়গা, সেই সরকারি চাকরির যোগ কিন্তু খুব একটা স্ট্রং নয়। সেমি গভর্নমেন্ট এরিয়াতে চাকরির কিন্তু একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর কি জানতে চান বলুন? বলছি আমার মানে ব্যবসার জায়গাটা ভালো না, কোনো কর্মের জায়গাটা ভালো, যেটা একটু জানতে চাই। দেখুন, আপনি জিজ্ঞেস করার আগেই আমি আপনাকে পুরো অ্যানালিসিসটা যদি আপনি আবার শোনেন তাহলে
ইউটিউবে গিয়ে যদি সার্চ করে শুনে নেন তাহলে দেখতে পাবেন আমি প্রথমেই শুরুই করেছি যে আপনার ব্যক্তিগত জীবন এবং তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্র, এবং বর্তমান সময়ে কর্মক্ষেত্রের জায়গাটা একটু ডিস্টার্বিং পিরিয়ডের মধ্যে চলছে, কিন্তু এই জন্মছক অনুযায়ী যদি দেখতে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সাইড ব্যবসা চলতে পারে, কিন্তু মূল এখানে যা পাওয়া যাচ্ছে তাতে কিন্তু অবশ্যই কোনো ওরিয়েন্টেড এরিয়া, অর্থাৎ এখানে সার্ভিসই কিন্তু এখানে ওরিয়েন্টেশন, এবং সেই সার্ভিস কিন্তু কোনো যদি যন্ত্রাংশের সঙ্গে যুক্ত হতে পারেন সেটা ভালো, এমন কোনো কারখানায় যুক্ত হতে পারেন, ডাইরেক্টলি কোনো মেশিন রিলেটেড এরিয়াতে যদি যুক্ত হতে পারেন সেটা আপনার ক্ষেত্রে যথেষ্ট উন্নয়নমূলক হবে। এবং যে একটা দেখতে পাওয়া যাচ্ছে সাইডে আপনি কোনো ব্যবসা করতে পারেন এবং সেটা তরল জাতীয় কোনো ব্যবসা, কিন্তু এছাড়া কিন্তু ডাইরেক্টলি ব্যবসা কিন্তু ইনভলভমেন্ট কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। আর কি জানতে চান বলুন। দেখুন এখানে যেটা পাওয়া গেল, আশা করি বুঝতে পেরেছেন যে আপনার যে মূল ছকটা, আপনি এখন কি করেন? এখন আমি একটা কাজ করছিলাম কিন্তু সেখানে আমার মাইনে ঠিকঠাক পোষাচ্ছে না, মানে যে পরিমাণ থাকছে সেই পরিমাণ মাইনে হচ্ছে। দেখুন অ্যানালিসিসের প্রথমেই বলেছি আপনি যতটা পরিমাণ চেষ্টা করেন সেই অনুযায়ী রেজাল্ট আসে না, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে আপনাকে কোনো না কোনো জায়গায় জব করতে, চাকরি করতে হবে, তার সঙ্গে সাইডে বিজনেস করতে হবে। অর্থাৎ একটা জন্ম ছকের তার ফিজিবিলিটি জায়গাটা দেখলে বুঝতে পারা যায় যে তার অ্যাকচুয়ালি কোন দিকে গতি ধারা। তা আপনি কি এর আগে কারোর সঙ্গে কনসাল্ট করেছেন? না, এটা দাদা একজনের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, তো সে বলেছিল আগে কাজ পরে মূল্য দিয়ে, চেম্বারে যাওয়ার পর আমার অনেক টাকা একটা অ্যামাউন্ট বলে দিয়েছিল, কিন্তু আমার পক্ষে সেটা দেওয়া সম্ভব হয়নি। এখানে কি মঙ্গলের প্রতিকার এবং শনির প্রতিকার করা হয়েছে? না না দাদা, কিছু করা হয়নি। তাহলে এই যে আপনি গেলেন, যাওয়ার পরে তার যার কাছে আপনি যে রেমিডিসটা করালেন সেখানে কি ধরনের রেমিডিস করা হলো? দাদা রেমেডি করিনি, আমাকে বলেছিল আগে কাজ পরে মূল্য, এবার সেইভাবে গেছিলাম, তো আমরা ওখানে যাওয়ার পর বলে এত টাকা লাগবে তোমার রেমেডি করতে, তখন আমাকে এমন টাকা বলেছিল যেটা আমার দেওয়া সম্ভব হয়নি। আপনাকে এই সৌভাগ্য দর্পণ অনুষ্ঠান থেকে বলছি যে আপনি প্রথম যেটা করবেন, প্রতি সপ্তাহে যে কোনো মাতৃমন্দিরে একটা মঙ্গলবার দিন একটা মায়ের কাছে একটা জবার মালা প্রদান করবেন, এবং প্রতি সপ্তাহের মঙ্গলবার 40 গ্রাম ওজনের চা পাতা প্রদান করবেন কোন সুইপারকে। এই দুটো উপাচার প্রথমে শুরু করুন, বোঝা গেল? এবং এই কাল সর্পদোষ যদি না কাটানো হয় তাহলে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। এবং আপনার যে কর্মপতি, সে কর্মপতি এখানে খুব একটা পাওয়ারফুল অবস্থায় জন্ম ছকে থাকলেও নবাংশ ছকে কিন্তু পীড়িত অবস্থায় এবং দশমাংশ ছকে পীড়িত অবস্থায় বসে রয়েছে। যেহেতু জন্ম ছকে পাওয়ারফুল অবস্থায় রয়েছে, যা কিন্তু আপনাকে কর্মটা দিচ্ছে, কিন্তু কর্মের যে স্যাটিসফ্যাকশন, সেই স্যাটিসফ্যাকশনটা কিন্তু দিতে পারছে না। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের চেম্বার, আমাকে দেখুন, আমাকে চেম্বার নিয়ে বলতে হয় না, আমার যে স্টল চলছে সেখানে দেখলেই বুঝতে পারবেন, বা আমার আশপাশে প্রোগ্রাম দেখবেন তাহলেই দেখতে পাবেন। সৌভাগ্য দর্পণের অনুষ্ঠান যখন আপনি দেখেন, আমার চেম্বার নিয়ে অনেকে অনেক চিন্তিত থাকে, তারাই অ্যানাউন্সমেন্ট করে দেয়, আমাকে চেম্বার নিয়ে বলতে হয় না, আমার স্টলে চলে, আপনারা যাদের দরকার তারা দেখে নিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এবং যে উপাচারটা বললাম সেই উপাচারটা মহালয়া অমাবস্যা তিথি থেকে শুরু করে দিন, এবং মহালয়া অমাবস্যা তিথি থেকে শুরু করলে আপনার জীবনে অনেকটা প্রক্ষাবলেপন কিন্তু এগিয়ে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আমাদের যে কোনো একটা জন্মছকের তাকে সঠিক জায়গা থেকে যদি প্রক্ষাপন করা যায়, তাকে অবশ্যই সেখান থেকে তাকে তার সঠিক দিশা দেখানো যায়। এবং একটা জন্মছকের আধার দেখলেই বোঝা যায় যে তার মাল্টিপল সোর্স অফ জায়গা আছে কিনা। তার কারণ মাল্টিপল অফ সোর্স বলতে গেলে অ্যাকচুয়ালি দেখা যায় যে কর্মপতির সঙ্গে কোন কোন রাশিগুলি সংযোজক ঘটছে। তার জন্য চিৎকার করার প্রয়োজন হয় না, যেন একজন ব্যক্তির একাধিক প্রফেশন হতেই পারে, কিন্তু সেটা ডিপেন্ডস করে অন বিহাফ অফ দেয়ার কন্ডিশনস অফ চার্ট। তার জন্য যাদের একটা প্রফেশন, তাদেরও তো চিন্তা এত বেশি পরিমাণে চিন্তিত হয়ে পড়েন যে তার সেকেন্ড প্রফেশন অন্য কেউ যুক্ত হয়ে পড়ছেন বলে তার প্রারম্ভিকতা কোথাও একটা প্রয়োজন হয়ে পড়ে না। কিন্তু একটা জন্ম ছকের ফিজিবল জায়গায় তাকে বুঝিয়ে দেয় যে তার মাল্টিপল জায়গা হবে নাকি তাকে সিঙ্গেল জায়গাতেই পড়ে থাকতে হবে। আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কামবাজার থেকে অশোক চন্দ্র বলছি। অশোকবাবু কার সম্বন্ধে জানবেন? আমার ভাগনার সম্বন্ধে জান। ভাগনার নাম? ভাগনার নাম হচ্ছে তাপস বকত। তাপস বাবুর জন্ম তারিখ? 18/12/1984। 18 ডিসেম্বর 1984। হ্যাঁ, 1984। জন্ম সময়? জন্ম সময় সন্ধ্যে 7:45, বর্ধমান হসপিটাল। 6:45 PM বর্ধমান। হ্যাঁ, 7:45। 7:45, 7:45। কতদিন ধরে অনুষ্ঠানটি দেখছেন? আমি তো প্রাণী থেকে আপনার অনুষ্ঠান খুব ভালো
এখন পাই না, সেটাই হচ্ছে ব্যাপার। এই তো আজকে চেষ্টা করে পেয়ে গেলেন, আজকে বহু চেষ্টা করেছি, তার মানে চেষ্টা করলে সৌভাগ্য দর্পণের লাইন পাওয়া যায়। পাওয়া যায়, তবে ধৈর্য রাখতে হবে। দেখুন সবকিছুই তো আমাদের চেষ্টার উপরে নির্ভরশীল, চেষ্টা আর আশা এর উপরেই তো আমাদের জীবন নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাই নিয়েই তো আমাদের এগিয়ে যেতে হবে। দেখুন এখানে যা পাওয়া যাচ্ছে, এখানে ওনার যে জন্ম তারিখ, তাপসবাবুর যে জন্ম তারিখ তা পাওয়া যাচ্ছে 18 অর্থাৎ 1+8 করলে পাওয়া যায় 9, অর্থাৎ এখানে পাওয়া যায় যে মঙ্গলের একটা পাওয়ারফুল জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, এবং তার সঙ্গে এখানে 1-8 এর কম্বিনেশন, অর্থাৎ পিতার সঙ্গে পিতার যে জায়গাটা একটুখানি বাবার সঙ্গে কিন্তু মতবিরোধের জায়গা, এবং নিজে সবসময় যতটা পাওয়ারফুল অবস্থায় এগিয়ে যাওয়ার চেষ্টা করে, সে পাওয়ারফুলনেস এগিয়ে গেলেও সবসময় এক জায়গা থেকে সাকসেস কিন্তু পায় না। এবং এখানে লগ্ন পাওয়া যাচ্ছে পুষ্যা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে স্বাতী নক্ষত্রে, অর্থাৎ এখানে তুলা রাশি, এবং এখানে যা পাওয়া যাচ্ছে রবি বসে রয়েছে মূলা নক্ষত্রে। এই রবি যখন মূলা নক্ষত্রে চলে যায়, যতটা পরিমাণে পরিশ্রম করুক না কেন, তাতে কিন্তু নিজের ফ্লারিশমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায়। এবং এখানে শনি চন্দ্রযুক্ত অবস্থায় বসে রয়েছে, এই শনিযুক্ত চন্দ্রযুক্ত অবস্থা এখানে বলা হয় পুনর্ফুজোস, যা যে কোনো কাজের ক্ষেত্রে ডিলে নির্দেশ করে, অর্থাৎ দেরি করিয়ে ফেলে, যে কোনো কাজের ক্ষেত্রে সবসময় দীর্ঘসূত্রিতা তৈরি করে, এবং লগ্নের চতুর্থ স্থানে তৈরি করেছে, যা কিন্তু মানসিক চঞ্চলতা এবং মায়ের হেলথের জায়গাটা কিন্তু বর্তমান সময়ে একটু প্রবলেমেটিকের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। এবং লগ্নপতি এখানে কিন্তু যেহেতু শনির সঙ্গে এবং অষ্টমপতির সঙ্গে যুক্ত অবস্থা বসে রয়েছে, সুতরাং নিজস্ব শরীর এবং নিজের যতটা পরিমাণ প্রচেষ্টা সেই অনুযায়ী সফলতা আসার ক্ষেত্রে সমস্যা। এবং এখানে দশমপতি মঙ্গল কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে, এই দশমপতি যখন এবং দশমপতি মঙ্গল এখানে বসে রয়েছে অষ্টম স্থানে, দশমপতি মঙ্গল এখানে অষ্টম স্থানে, যার ফলে প্রফেশনাল এরিয়াতে একটা ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে সমস্যা, এবং ব্যক্তিগত জীবনটা কিন্তু একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং একটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে চলে। কিন্তু এই স্বাতী নক্ষত্রের জাতক জাতিকা যারা হন, তাদের মোটামুটি বলা যায় 36 to 37 ইয়ার্স এর পর থেকে কিছুটা ইম্প্রোভাইজেশন এলেও 43 to 44 ইয়ার্স এটা হচ্ছে আলটিমেট পয়েন্ট, যার পর থেকে তার ফ্লারিশমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাবে। আর কি জানতে চান বলুন? দেখুন আগেই বললাম, আপনি জিজ্ঞেস করার আগেই বললাম যে বর্তমান সময়ে একটা মানসিক চাপ, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু ব্যক্তিগত জীবনে একটা সমস্যা কিন্তু, এবং সেক্ষেত্রে এখানে বৈবাহিক ক্ষেত্রটা একটা সমস্যা হয়ে রয়েছে, এবং এখানে সপ্তম স্থানে শুক্র বসে রয়েছে, এবং সেই শুক্র পীড়িত অবস্থায় বসে রয়েছে, এটা হচ্ছে প্রবলেম। এবং এখানে পুনর্ফু দোষ, এই পুনর্ফু দোষ যাদেরই ক্ষেত্রে দেখতে পাবেন, এবং এখানে শনি তুঙ্গস্থায় পুনর্ফু দোষ তৈরি করেছে লগ্নপতির সঙ্গে, ফলে লগ্নকেও পীড়িত করেছে, সপ্তম ভাবকেও পীড়িত করেছে, নবম ভাবকেও পীড়িত করেছে, যার ফলে ফ্লারিশমেন্টের ক্ষেত্রে প্রবলেম এবং বৈবাহিক ক্ষেত্রটা তৈরি হতে সমস্যা। এবং এখানে বিবাহ হলেও বিবাহ ক্ষেত্রে ম্যাচিওর হয়ে যাওয়ার পরে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে একটা সমস্যা থাকবে। এই জায়গাটাকে পার্টিকুলারলি যদি প্রতিবিধান না করা যায়, তাহলে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা বা সরাসরি ভাবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তবে 2027 সালের জানুয়ারি মাসের পর থেকে জানুয়ারি টু মার্চ এই সময় একটা কিন্তু বিবাহ যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তার জন্য কিছু প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে। এবং প্রতি সপ্তাহে শনিবার দিন যে কোনো মাতৃমন্দিরে একটু অপরাজিতা ফুল ওনার হাত দিয়ে প্রদান করান, এই কাজটাকে প্রধান করান, এটা প্রধান করান, এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই পার্টিকুলার জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলেই ওর জীবনে যে প্রবলেমগুলো হয়ে রয়েছে সেই প্রবলেমগুলো থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারবে, এবং সেটেল ডাউনের যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা বেটার জায়গায় কিন্তু যাবে। আর কিছু জানতে চান? আর কিছু না, বিয়েটা করতে চাচ্ছে না, এই কারণেই আমাদের চিন্তা। আর একটা মনে হয় একটা কোনো সম্পর্কে মৃত্যু আছে, সেটাও বলে না। এটাই বললাম, আগেই বললাম যে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে একটা টানাপোড়েন থাকে, এবং এই বিশেষ করে যখন এই পুনর্ফু দোষ যুক্ত দেখতে পাওয়া যায়, এর জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে কামিং যে দীপান্বিত অমাবস্যা রয়েছে, এই দীপান্বিত অমাবস্যায় বিশেষ যে জায়গাগুলোকে একটু রেকটিফাই করুন, দেখবেন ও ভালোও থাকবে, এবং দেখবেন নিজের কাছে একটা মানসিক যে চাপটা বর্তমানে মানে ফেস করছে সেখান থেকেও বেরিয়ে আসতে পারবে, এবং নিজের ফ্লারিশমেন্টের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবনে সেটেল ডাউন হতে পারবে। কিন্তু প্রতিক্রিয়ার প্রতিবিধান ছাড়া এখানে কখনো এগোনো সম্ভব না। দেখুন একটা চার্টের যে জায়গাটা প্রবলেম, সেই জায়গায় যদি প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে সঠিক সময় সঠিক জায়গায় গিয়ে করা যায়, তাহলে সেখান থেকে অবশ্যই ওভারকামও করা যায়, এবং জীবনটাও কিন্তু সুমসৃণ হতে পারে। এই যে আপনি জানতে পারলেন যে ওর জীবনের ক্ষেত্রে বিবাহ হওয়ার পরেও একটা কিন্তু প্রবলেম থাকবে, এবং সেটা যদি এখন থেকে স্টেপ না নেওয়া হয়, তাহলে কিন্তু বিবাহ ম্যাচিওর হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই জায়গাটা কিন্তু ইমপ্রুভাইজেশন জায়গাটা পাবেন না। সেই জন্য সেই স্টেপটাকে নিতে হবে, আমাদের বুঝতে হবে যে কোন জায়গায় প্রবলেম, সেই জায়গা থেকে আমাদেরকে ইমপ্রুভাইজেশন করার চেষ্টাটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, এবং যে উপাচারটি বললাম সেটাকে এক্সিকিউট করুন, দেখুন যে অনেকটা কিন্তু ও মানসিকভাবে ভালো থাকবে, এবং যে পর্যায়ক্রমিক প্রবলেম সে কিছুটা হলেও
কিছুটা হলেও কন্ট্রোল হতে পারে। যেমন একটা উপচার 100% ফল কিন্তু দিতে পারে না, কিন্তু একটা রেকটিফিকেশন তার 100% ফল কিন্তু দিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আমার টিভিতে স্কল চলছে, সেখানে দেখুন আমাকে টিভি অ্যানাউন্সমেন্ট করতে হয় না যে আমার কোথায় কোথায় চেম্বার, তাই জন্য ডেকেও আনতে হয় না। এর জন্য আপনি স্কলে দেখে নিন যে কোথায় কোথায় চেম্বার, কবে চেম্বার রয়েছে, ডিটেলসে রয়েছে, এবং তার সঙ্গে যে আমাদের নাম্বার চলছে সেখানে দেখে নিন, ফোন করে নিন, আপনাকে প্রপারলি গাইড করে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আমাদের যে আলোচনা চলছিল যে এই নবরাত্রির দিনে, এবং নবরাত্রির যে দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয়ার দিন মাকে একটু লাল আলতা এবং তার সঙ্গে সঙ্গে মাকে একটু লাল সুতা প্রদান করবেন, এবং সেই সুতাটাকে অবশ্যই নিজে একটা লাল সুতাও কিন্তু ধারণ করবেন। এবং এই দিন মা পূজিত হন ব্রহ্মচারিণী রূপে, এবং এই দিনের মন্ত্র হবে আমাদের রিং শ্রী অম্বিকাওয়াই নমঃ। এরপর আসবো তৃতীয় দিন। এই তৃতীয় দিনে মা কিন্তু মাকে অবশ্যই একটু সিঁদুর আলতা প্রদান করবেন, তার কারণ এই দিনটিকে বলা হয় সিঁদুর তৃতীয়া। এবং এই দিনে মা পূজিত হন চন্দ্রঘণ্টা রূপে, এবং এই দিনের আমাদের মন্ত্র হবে ওইং শ্রীং শক্তাওয়াই নমঃ। এই মন্ত্র আমাদেরকে পাঠ করতে হবে, এবং প্রতিদিন নবরাত্রির দিন আমাদের কিন্তু দুবেলা আমাদেরকে কিন্তু অবশ্যই মায়ের পূজা করতে হবে। চতুর্থ দিন অর্থাৎ চতুর্থীর দিন মাকে অবশ্যই কাঁচের চুড়ি, অর্থাৎ এই দিনে মাকে অলংকার দেওয়ার দিন, অল্প কিছু কাঁচের চুড়ি বা আপনার সামর্থ্যগত কিছু অলংকার মাকে প্রদান করবেন। এবং এই দিনকে মা পূজিত হন কুষ্মান্ডা রূপে, ওইং রিং সমিন্নাই নমঃ। এই মন্ত্র হবে এই দিনের। পঞ্চমীর দিন, এই দিনকে বলা হয় ললিতা পঞ্চমী, এবং এর সঙ্গে সঙ্গে মা ত্রিপুরা সুন্দরী এই দিনকে আমাদেরকে পূজা করতে হয়, এবং এই দিনকে আমরা মাকে কোনো গন্ধদ্রব্য অর্থাৎ কোনো সেন্ট আমরা এখানে প্রদান করব। এবং এই পঞ্চমীর দিনে মা পূজিত হন স্কন্দ মাতা রূপে, এবং সেদিনের আমাদের মন্ত্র রিং ক্লিং সমিন্নাই নমঃ, রিং ক্লিং সমিন্নাই নমঃ। এরপরে আসবো ষষ্ঠীর দিন। ষষ্ঠীর দিন মাকে অবশ্যই ধান প্রদান করবেন, তার কারণ আমাদের সন্তানকে দুধে ভাতে রাখতে হলে অবশ্যই মাকে ধান প্রদান করবেন। এবং এই ষষ্ঠীর দিনে মা পূজিত হন কাত্যায়নী রূপে, এবং এই দিনের মন্ত্র ক্লিং শ্রী ত্রিমাত্রাই নমঃ, ক্লিং শ্রী ত্রিনেত্রাই নমঃ, ক্লিং শ্রী ত্রিনেত্রাই নমঃ। এরপর আসবো সপ্তমীর দিন। সপ্তমীর দিন মাকে পান, কলা এবং সুপারি প্রদান করবেন, তার কারণ তার মানে আমাদের এখানে পাওয়া গেল যে পঞ্চমীর দিন আমরা গন্ধদ্রব্য দেবো, এবং ষষ্ঠীর দিন দেবো আমরা ধান, এবং সপ্তমীর দিন দেবো আমরা পান, কলা এবং সুপারি, বিশেষ করে পান। এবং সপ্তমীর দিন মা পূজিত হন কাল রাত্রি রূপে, এবং ওই দিনকে ক্লিং ওইং শ্রী কালিকাওয়াই নমঃ। সেদিনকে মন্ত্র, সপ্তমীর দিনের মন্ত্র ক্লিং ওইং শ্রী কালিকাওয়াই নমঃ। অষ্টমীর দিনকে মাকে একটি পদ্ম প্রদান করবেন, এবং মায়ের কাছে আপনার যা প্রার্থনা সেটিকে সম্পূর্ণরূপে নিজের ভক্তি ভরে তার কাছে জানাবেন। এবং এই দিনের মন্ত্র হবে, বা এই দিনে মা পূজিত হন মহাগৌরী রূপে, এবং এই দিনের মন্ত্র হবে শ্রীং ক্লিং রিং বরদাওয়াই নমঃ, শ্রীং ক্লিং রিং বরদাওয়াই নমঃ। এবং এরপর আসবো নবমীর দিন। এই দিনকে অর্ঘ্য প্রদান করবেন, এবং এই অর্ঘ্যটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এই অর্ঘ্যটা কিভাবে প্রদান করবেন, 28টা দূর্বা এবং তার সঙ্গে আলতা পাতা একসঙ্গে মিশ্রিত করে মায়ের কাছে অর্পণ করবেন, এবং তারপর সেটিকে নেওয়া হয়ে গেলে সেটিকে নিজের কোনো ক্যাশ বক্সে অথবা গুরুত্বপূর্ণ স্থানে রেখে দেবেন। এবং এই নবমীর দিন মা পূজিত হন সিদ্ধিদাত্রী রূপে, রিং ক্লিং ওইং সিদ্ধাওয়াই নমঃ, রিং ক্লিং ওইং সিদ্ধাওয়াই নমঃ। এই হলো নবমীর মন্ত্র। যারা মিস করে যাবেন তারা অবশ্যই ফেসবুক, ইউটিউবে গিয়ে সার্চ করে এটা দেখে নিতে পারেন। দেখুন আমাদেরকে জীবনে যদি সঠিকভাবে এগিয়ে যেতে হয়, তার পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে ধীরে ধীরে তার যে পর্যায়ক্রমিকভাবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে স্পিরিচুয়াল ভাবে এগিয়ে যেতে হবে, কারণ একমাত্র স্পিরিচুয়ালিটি আমাদেরকে সঠিক পথে নিয়ে যেতে পারে। এবং এই যে সঠিকভাবে যদি আমরা নবরাত্রিকে পালন করতে পারি, এবং যে রীতি অনুযায়ী বললাম সেই রীতি অনুযায়ী যদি আমরা পালন করতে পারি, তা কিন্তু আমাদের জীবনকে আরো সমৃদ্ধ করবে। দেখুন টাকা পয়সা, আপনি টাকা দিয়ে অনেক পরিমাণে বাড়ি গাড়ি কিনে ফেলতে পারবেন, কিন্তু আপনাকে উপযুক্তভাবে এডুকেশন অর্থাৎ ডিগ্রি বা বলতে পারেন যে সঠিক শিক্ষা যা আপনাকে সমৃদ্ধ করবে, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা না, প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সঙ্গে একটা মানুষকে গড়ে তোলার যে শিক্ষা, সেই শিক্ষার সঙ্গে 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 মাধ্যমে যদি নিজেকে গড়ে তুলতে পারেন, তাহলে দেখবেন সেই শিক্ষার কাছে আপনার যে অপোজিশন তাকে পরাজিত হতেই হবে। তার কারণ তার একটা শিক্ষা আপনাকে সমৃদ্ধ করে, প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং তার সঙ্গে সমৃদ্ধ যা আপনাকে সঠিকভাবে গড়ে তুলবে। সেই জন্য নিজেকেও সঠিকভাবে এগিয়ে নিয়ে চলুন এবং সন্তানকে সেই শিক্ষায় শিক্ষিত করে তুলুন, তাহলে দেখবেন আপনার কাছে আপনার যে অপোজিশন সেও যেমন মাথা তুলে দাঁড়াতে পারবে না, তাকে সঠিক জায়গাতে আপনার সন্তান এগিয়ে যাবে এবং সঠিকভাবে জীবনের সঠিক জায়গাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং সৌভাগ্য দর্পণের যে কথা গোল অফ ডেস্টিনেশন, সেই জায়গায় এগিয়ে নিয়ে গিয়ে সঠিক জায়গায় সাফল্য কিছু ছিনিয়ে আনতে পারবে। আজকের অনুষ্ঠানটা একদম সময় করা নাড়ছে। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।